মানে ডুলির সাথে আমি এই জায়গায় একমত যে মোমেন্টামটা নিয়ে যদি আমরা যাইতে পারি সাফে, উইনিং মোমেন্টাম, সেটা দিয়ে আমরা এবং আমাদের ক্রাউড, আমরা সবাই মিলে মাঠের 11 জন, ডুলির টিম, বাফুফে এবং আমরা সবাই মিলে শ্রীলঙ্কা, ভারত সবাইকে হারায় এইবারের সাফ চ্যাম্পিয়নশিপের কাপটা নিজেদের দেশেই রেখে দেব ইনশাআল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম ফুটবল পাগলারা, কি অবস্থা সবাইকে জানাচ্ছি আজকের এই ফ্যান্টাস্টিক এই বিকালে আপনাদের সবাইকে স্বাগতম। যখন এই মাত্রই সাফ তার গ্রুপ পর্বে ড্র সম্পন্ন করলো এবং 23 বছর ধরে আমরা যে স্বপ্ন দেখে আসতেছি যে সাফ আমরা জিতবো, সাফ করে দেবো সব, সেই স্বপ্ন পূরণের একদম দ্বারপ্রান্তে পৌঁছে গেছি। ড্র হয়ে গেছে ভুটানের থিম্পুতে এবং এবার সাফ আমাদের দেশের মাটিতে হয় আমরা খুব মজা করতে চাইতেছি এবার। এবং সাফের যে কাপটা সেটা আমরা আমাদের ঘরেই রাখতে, মানে যেটা আসবে আমাদের দেশে সেটা আমাদের দেশেই রেখে দেবো, যাইতে দিব না এবার। এতটুক তো বলাই যায়, এতটুক তো বলা উচিত। মানে বাংলাদেশ ফুটবলে যেই লেভেলের ক্রাউড তৈরি করছে একদম 80 দশকের মতো না হইলেও, মানে অ্যাটলিস্ট এখন বাংলাদেশ যখন ফুটবল খেলে নিজের দেশের মাটিতে, তখন বাংলাদেশে সবাই জানে যে খেলা হইতেছে, মাঠ ভর্তি দর্শক, টিকিট পাওয়া যায় না। সো একটা ক্রেজ আসছে হামজা চৌধুরীর পরে, এবং হামজা চৌধুরীর আসার পরে আরও যত আরেকজন প্লেয়াররা আসলো, তারা আইসে বাফুফের কর্মকাণ্ড সব কিছু মিলে আমরা যে আশা দেখা শুরু করছি সাফ, তারপরে অনূর্ধ্ব যুব টুর্নামেন্টগুলো থেকে যুবরা এশিয়াতে খেলবে, আমাদের জাতীয় দল এশিয়াতে খেলবে, তারপর আমরা বিশ্বকাপে যাব, এই যে একটা ধারাবাহিকতা একদম নিচের থেকে আসা। এবং আমরা দেখতেছি সারা দেশে নানান জায়গায় জেলাভিত্তিক খেলা হইতেছে, নতুন করে খেলা হইতেছে, অনূর্ধ্ব 15 থেকে 15 টুর্নামেন্ট দেখলাম। কাজ চলতেছে, কিন্তু এত হিউজ কাজ গোড়া থেকে ধরলে আসলে দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা। বাফুফে এগোচ্ছে, বাফুফে তাদের যোগ্যতা অনুযায়ী এগোচ্ছে। আমাদের কাজ হচ্ছে এখন বর্তমানে সাফ যেহেতু ড্র হয়ে গেল, সেই এ গ্রুপে পড়লো বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং ভুটান, এবং বি গ্রুপে পড়লো ভারত, যারা তাদের নিজের দলও পাঠাচ্ছে না বাংলাদেশে, অলিম্পিক দল পাঠাচ্ছে। ভারত, মালদ্বীপ এবং পাকিস্তান। বি গ্রুপের কথা বাদ দেন, এটা আমাদের গ্রুপের আমাদের কী অবস্থা? আমরা কি এবার সাফ জিততে যাইতেছি? এটা কাগজে কলমে কতটা ঠিক এবং বাস্তবে কতটা যুক্তিযুক্ত সাফের এই পর্যায়ে এসে বাংলাদেশ যখন এই লেভেলে ফুটবলটা খেলতেছে? দেখেন, এখন যদি বাংলাদেশ সাফ না এইবার যদি না যেতে, তাহলে তো আমার প্রথম কথা হচ্ছে ডুলিরা আপনি বাইর করে দেন। হ্যাঁ, সাফ যদি এবার না জিতে, ডুলিরা সরাসরি প্রথম প্রজেক্টেই আপনি বাইর করে দেন, বাদ দিয়ে দেন। সাফ জিতবে না কেন বাংলাদেশ? দেখেন, ডুলি কিন্তু চ্যালেঞ্জ নিছে। কি চ্যালেঞ্জ নিছে? সে চ্যালেঞ্জ নিছে, যদিও এটা বাফুফের কাজ বাফুফের, কিন্তু ফ্রন্টে তো ডুলি, কোচকে ডুলি। তো আমরা এখন কোচকে সাপোর্ট করব, কোচ যা বলে তার কথা শুনবো। যেমন আমাদের ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলার জন্য আমাদেরকে দাওয়াত দেওয়া হয়েছিল একটা ভালো শক্ত প্রতিপক্ষ দলের সাথে, এটা মধ্য এশিয়ার একটা দেশ। সেইখানে আমরা তাদেরকে রিজেক্ট করে দিয়ে আমরা দেশে সাফের প্রস্তুতির জন্য আমরা নিজ দেশের ভেন্যুতে আমরা খেলার সিদ্ধান্ত নিলাম। আমরা এই সিদ্ধান্ত ডুলির এবং বাফুফের এই সিদ্ধান্ত স্বাগত জানাই, কারণ ডুলি যেই কারণগুলো দেখাইছে সেটা হচ্ছে বাংলাদেশ যেন ওইখানে হেরে না যায়। মানে হেরে তো যাবেই, হেরে গেলে মানে ধরেই নিছে হেরে যাবে, তো হেরে গেলে যেন মন মানসিকতা ভেঙে না পড়ে, এই জন্য তারা এই প্রস্তুতি নেবে না। আমার কাছে এটা খুব লেম যুক্তি মনে হয়েছে প্রথমত। কিন্তু সাংবাদিক আবু সাদাতের কথা যারা শুনেন, তার কথা শুনলে আপনি বুঝতে পারবেন যে আসলে ঘটনা ভিন্ন। এখন ঘটনা যাই হোক, আমরা আর ওইদিকে যাইতেছি না, আমরা একটু ফুটবলেই থাকি, আনন্দ মস্তির মধ্যেই থাকি। দেশের মাটিতে কিছু দেশ আসবে, সহজ প্রতিপক্ষ আসবে, যাদেরকে আমরা হারাবো এবং একটা কনফিডেন্স নিয়ে, লাইক জিম্বাবুয়ে টাইপ ক্রিকেটে যেটা হয়, জিম্বাবুয়েকে হারায় আমরা একটা কনফিডেন্স নেব এবং সেই খেলা আমরা মাঠে বসে দেখতে পারবো। রেভিনিউ হবে, আয় হবে বাংলাদেশ ফুটবলের, এটা একটা ভালো। কারণ সাফ কেউ পাত্তাই দেয় না ভাই, সাফের কোনো পাত্তাই নেই। ভারত তার মেন দলই পাঠাবে না। সাফের আবার প্রধান হয়েছে সালাউদ্দিন, কারণ কারো কোনো আগ্রহী নেই এখানে এই পদে বসার জন্য। তো এটার জন্য কি করার, এখন খেলতে হবে। কিন্তু সাফ জিততে হইলে একটা বাধা আপনাকে পেরোইতে হবে, সেটা ভারতের অনূর্ধ্ব 23 দলও কিন্তু চমৎকার দল। অন্যান্য দলকে যদি না ধরেন, আপনি পাকিস্তানকে যদি না ধরেন, ভুটানকেও যদি না ধরেন, ওদের আর ওই অবস্থা নাই। কিন্তু ভারতের অনূর্ধ্ব 23 অলিম্পিক দলটাও চমৎকার দল। কিন্তু সবচেয়ে বেশি ভয়ঙ্কর বলবো না, আমি ডার্ক হর্সই বলবো এবারে সাফে, সেটা হচ্ছে অবশ্যই শ্রীলঙ্কা। কারণ শ্রীলঙ্কাও
সেই প্রসেসটাতে আগাইছে যে প্রসেসটাতে আমরা এগোচ্ছি। কারণ আসলে কাঠামোগত জায়গায় গোড়া থেকে প্লেয়ার উঠায় নিয়ে আসা শ্রীলঙ্কার পক্ষেও সম্ভব হয় না, আমাদের পক্ষেও সম্ভব হয় না, খুব ডিফিকাল্ট আমাদের জন্য। তো আমরা যেই পদ্ধতিতে ডিয়াসপোরা স্কাউটিং সিস্টেম, যেটা অরিজিন প্লেয়ার আমরা নিয়ে আসি, শ্রীলঙ্কাও ঠিক সেই কাজটাই করছে এবং এটা নিয়ে সবাই একটু আতঙ্কের মধ্যে আছে। তাদের যে প্লেয়াররা, তারা প্রায় 14 জন, মানে আমি সংখ্যায় ভুল হইতে পারি, প্রায় 14 জন তারা বাহির থেকে নিয়ে আসছে অরিজিন প্লেয়ার এই প্রজেক্টের মধ্যে দিয়ে। এবং এর মধ্যে ভয়ঙ্কর যে 5 জন আছে, আমি সেই 5 জনের পরিচয় আপনাদের কাছে তুলে ধরতেছি। প্রথম যার নাম আমার কাছে আছে সে হচ্ছে ডিলন ডিসিলভা। আরবিন্দ ডিসিলভার কথা মনে পড়তেছে, শ্রীলঙ্কা অনেক আগের, প্রায় 96-এর ওই সময় খেলতো। তো উনি কিউপিআর একাডেমিতে বেড়ে উঠছেন। কিউপিআর একাডেমি এটা সম্ভবত টটেনহামের একাডেমি, আমি যদি ভুল না করে থাকি, আমার কাছে এখানে নাই। ইংল্যান্ডে, উনি তার জন্মই ইংল্যান্ডে। মানে এই প্রজেক্টটা কি? এই প্রজেক্টটা হচ্ছে যে ইউরোপিয়ান বড় বড় জায়গায় হচ্ছে আপনার এই বড় বড় জায়গায় বলতে ইউরোপের নানান দেশে, যেমন ভালো ভালো দেশ, অস্ট্রেলিয়া, কানাডা, ইংল্যান্ড, এসব জায়গায় যেখানে ফুটবলের চর্চাটা হয়, সেইখানে জন্ম নেওয়া শ্রীলঙ্কান অরিজিন প্লেয়াররা যারা ভালো ভালো জায়গায় খেলে, সেই সব ফ্যাসিলিটিসের মধ্যে দিয়ে বড় হয়েছে, ট্রেনিংয়ের মধ্যে দিয়ে বড় হয়েছে, তাদেরকে নিয়ে আসছে। তো প্রথমেই নাম হচ্ছে ডিলন ডি সিলভা, যে ইংল্যান্ডে জন্ম হয়েছে, টটেনহাম একাডেমি থেকে আসছে। এবং তারপর হচ্ছে ওয়াসিম রাজিক, যার জন্ম হয়েছে জার্মানিতে, বুন্দেসলিগা 3-তেও খেলেছেন এবং হংকংয়ের ইস্টার্ন ডিস্ট্রিক্টেও খেলেছেন। সো এই এক্সপিরিয়েন্স আছে। এরপর হচ্ছে নরওয়ের ওসলো থেকে একজন আসছে, এই যে হালান্ডের দেশ থেকে, নরওয়ের ওসলো থেকে আসছে। ওর নাম কি? নিলোসান সেন্থাভাসান। উনি ওসলো থেকে আসছেন এবং বর্তমানে ড্রোবাক ফ্রং এই ক্লাবে খেলেন। এরপরে আরও আছেন আদাভান রাজামোহন। সুইডেনের এফসি জারফাল্লাহ এই ক্লাবে খেলেন, সুইডেনের ক্লাব, এবং 26-এর হয়ে তিনি নিয়মিত শ্রীলঙ্কায় খেলতেছেন। এবং আরেকজন যিনি আছেন, উনি হচ্ছেন অলিভার কিলার্ট, যিনি হচ্ছেন অস্ট্রেলিয়ান ফুটবল এনভায়রনমেন্ট থেকে এখানে উঠে আসছে। সো এইখানে ভয়টা আছে। এই প্লেয়াররা এদের মেন্টালিটি, টেম্পারমেন্ট এবং তাদের বেড়ে ওঠা ফুটবলের মধ্যে দিয়ে, একটা কালচারের মধ্যে বেড়ে ওঠা, একটা সিস্টেমের মধ্যে দিয়ে বেড়ে ওঠা, এবং ট্রেনিং ফ্যাসিলিটিস থেকে শুরু করে মানে সমগ্র ব্যাপারটা মিলায়ে শ্রীলঙ্কাই হইতে যেতেছে এবারে ডার্ক হর্স। এবং আমরা যখন হামজা চৌধুরী এবং ফারহান আলীকে পাচ্ছি না সেই ব্যাপারে এখনও নিশ্চিত হইতে পারতেছি না যে গ্রুপ স্টেজের শুরুর দিকেই আমরা তাকে পাবো কি না। কারণ যখন শুরু হইতেছে আমাদের সাফ, তখনও ন্যাশনাল উইন্ডো চালু হচ্ছে না। কিন্তু যেহেতু এটা খুবই মানে কি বলে মহাদেশীয় টুর্নামেন্ট না, একটা আঞ্চলিক টুর্নামেন্ট। যদি এটা এশিয়ান কাপ হইতো তাহলে হয়তো ক্লাব এটা ছাড়তে বাধ্য হইতো। যেহেতু সাফ, এটার কোনো ভ্যালু নেই। সো এইখানে আসবে কি আসবে না এটা সম্পূর্ণ ক্লাবের উপর ডিপেন্ড করে। যদি না আসে তারপর আমরা গ্রুপ স্টেজের পরে পাবো, যদি আসে তারপরে গ্রুপ স্টেজের শেষের দিকের থেকে হয়তো পাবো ফারহান আলী এদেরকে। এখন শ্রীলঙ্কা চ্যালেঞ্জ জানাবে, ডার্ক হর্স শ্রীলঙ্কা। ভারতও এখানে আছে, বাংলাদেশও এখানে আছে। বাংলাদেশ ভালো ফুটবল খেলতেছে, নিজের দেশে খেলা, মোমেন্টামটা নিয়ে, মানে ডুলির সাথে আমি এই জায়গায় একমত যে মোমেন্টামটা নিয়ে যদি আমরা যাইতে পারি সাফে, উইনিং মোমেন্টাম, সেটা দিয়ে আমরা এবং আমাদের ক্রাউড, আমরা সবাই মিলে, মাঠের 11 জন, ডুলির টিম, বাফুফে এবং আমরা সবাই মিলে শ্রীলঙ্কা, ভারত সবাইকে হারায় এইবারের সাফ চ্যাম্পিয়নশিপের কাপটা নিজেদের দেশেই রেখে দিব ইনশাআল্লাহ।